নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনে আমাদের এই নিফটি ফিফটি কিছুটা পড়ে বন্ধ হয়েছে, প্রায় 150 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তবে মার্কেটের যা সিচুয়েশন রয়েছে, গ্লোবাল যা নিউজ রয়েছে, তাতে আমাদের মার্কেটে আরো বড় প্রেসার পড়তে পারতো, কিন্তু ততটা এখনো পড়েনি। তো কেন বলছি আরো বেশি প্রেসার পড়তে পারতো? প্রথমত যদি দেখেন, এই ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধের যে অবস্থা বর্তমানে চলছে, সেটা প্রথম যখন যুদ্ধ চলছিল তারই কাছাকাছি জায়গাতে পৌঁছে গেছে। মাঝখানেই অনেকদিন যুদ্ধর পরে এই দুটো দেশই 60 দিনের যে সিজফায়ার, এই ব্যাপারে রাজি হয়েছিল, কিন্তু দেখতে পাচ্ছেন তারই মাঝখানে সেই যে সিজফায়ার, সেটা কিন্তু ভেঙে গেছে। এই দুটো দেশই আবার অ্যাটাক করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই ইরানের আশেপাশে বড় এক্সপ্লোশনের শব্দ শোনা গেছে। এই ইরান তারা কি করছে, এই স্টেট অফ হরমুজ দিয়ে যাওয়া যে বিভিন্ন জাহাজ, তাদের উপর অ্যাটাক করছে। এবং এই আমেরিকাও দেখতে পাচ্ছেন তাদের দিক থেকে এই যে অ্যাটাক, সেটা জারি রেখেছে। এবং পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে গেছে, এই ইসরায়েল, এরা তো বরাবরই এই আমেরিকা এদের সঙ্গে বন্ধুত্ব রেখে চলে। তো দেখতে পাচ্ছেন সেই যে ইসরায়েল, তার এই আমেরিকার যে এয়ারক্রাফট, যেটা এই রিফুয়েলিং এর জন্য, মানে তেল ভরার জন্য ইসরায়েলে নামতে চেয়েছিল, তো সেই ব্যাপারটাকে এই যে ইসরায়েল, এরা ডেনাই করে দিয়েছে। অর্থাৎ আমেরিকার যে এয়ারক্রাফট, সেটাকেও তারা তাদের নিজেদের দেশে নামতে দেয়নি। মানে বুঝতে পারছেন পরিস্থিতি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। এবং এই সবকিছুর কারণে এই যে ক্রুড অয়েল, এখানে কিন্তু প্রাইসের বৃদ্ধি দেখা যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ব্রেন্টফুড 2-4 দিন আগে আমরা দেখেছিলাম 72-এর কাছাকাছি চলছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন কতটা বেড়ে গেছে। এক একটা ব্যারেল পিছু প্রায় $14 করে বেড়ে গেছে। ব্রেন্টফুড এখন এই 4.36% বাড়া রয়েছে। আর এটা তো জানেন ক্রুড অয়েলের সঙ্গে আমাদের ইন্ডিয়ান মার্কেটের সম্পর্ক কেমন রয়েছে। ক্রুড অয়েল বাড়লে আমাদের ইন্ডিয়ান মার্কেট পড়ে, আবার তেমনি ক্রুড অয়েলের প্রাইস পড়লে ইন্ডিয়ান মার্কেট বাড়ে। কিন্তু বর্তমানে যে হারে এই ক্রুড অয়েলের দাম বেড়েছে, সেই হারে কিন্তু ইন্ডিয়ান মার্কেট পড়েনি, মানে আরো বেশি কিন্তু পড়তে পারতো। কি কারণে পড়েনি দেখতে পাচ্ছেন, এখনো কিছু আশা রয়েছে যে এই দুটো দেশ আবার নতুন করে যে যুদ্ধ শুরু করেছে, সেটা তাড়াতাড়ি থেমে যেতে পারে। তো এই আশার কারণে কিন্তু মার্কেট এখনো পর্যন্ত পড়েনি। তবে এখান থেকে পরিস্থিতি যদি আরো বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, আরো বড় ইন্টেন্স অ্যাটাক হয়, তাহলে কিন্তু মার্কেটে আরো বড় কারেকশন আসতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকা তারা কি দাবি করছে, তারা এটাই দাবি করছে যে তারা স্টেট অফ হরমুজ এটা ফুল কন্ট্রোল নিয়ে নিয়েছে। এবং শুধুমাত্র কন্ট্রোল নিয়ে নিয়েছে এমনটা নয়, দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এটা বলে দিয়েছেন যে স্টেট অফ হরমুজকে কোনো জাহাজকে পাস করতে গেলে 20% চার্জ দিতে হবে। তো এটা খুবই চিন্তার ব্যাপার। এর আগে তো ডোনাল্ড ট্রাম্পই বারবার বলছিলেন স্টেট অফ হরমুজ এটা সবার জন্য খুলে দেওয়া হবে, কোনো চার্জ থাকবে না। ইরান এই চার্জের কথা বলেছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেছে। এই স্টেট অফ হরমুজের তিনি কন্ট্রোল নিয়েছেন বলছেন, এবং তারই সঙ্গে সঙ্গে 20% চার্জের কথাও বলছেন। আর অন্যদিকে ইরান কি বলছে, ইরান দেখতে পাচ্ছেন এটাই বলছে যে 20% ইজ টু মাচ। মানে এই যে আমেরিকা তাকে খিল্লি করেছে, ইরান বলছে আমরা তো এর আগে আরো কম চার্জ নেবো বলেছিলাম। এই স্টেট অফ হরমুজ নিয়ে ইরান এক প্রকার কথা বলছে, আমেরিকা এক প্রকার কথা বলছে। এই ইরান তারা বলছে স্টেট অফ হরমুজ এটাকে তারা ফুল ক্লোজ করে রেখে দিয়েছে, এবং অন্যদিকে আমেরিকা বলছে স্টেট অফ হরমুজ তারা ওপেন রেখেছে, কিন্তু 20% চার্জ লাগবে। মানে বুঝতে পারছেন বিপরীতমুখী কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে, কোনো ক্লিয়ারিটি কিন্তু নেই। এরপরে চলুন ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখে নিই। যেমন দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটা 0.66% পড়েছে, নেক্সট ফিফটি 0.36% ডাউন, নিফটি ব্যাংক 1.15% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস করেছে 1.12%, মিড ক্যাপ সিরিজ 0.86% পড়া। এরপরে 100, 200, 500 এগুলোতে দেখতে পাচ্ছেন সবই 0.60% এর কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। মিড ক্যাপ ফিফটি, মিড ক্যাপ 100 0.56%, 0.44% পড়া। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, স্মল ক্যাপ 100 1% পড়া, আর এই স্মল ক্যাপ ফিফটি এটাও এই 1%-এর উপরে পড়েছে। মানে দেখতে পাচ্ছেন মেজর যে ইন্ডাস্ট্রি গুলো, সেগুলো সবই লালে বন্ধ হয়েছে। এবং এই মার্কেট ব্রেথ কেমন ছিল, এটাও খুবই খারাপ। দেখতে পাচ্ছেন বাড়া শেয়ারের সংখ্যা 1020, এবং সেই তুলনায় পড়া শেয়ারের সংখ্যা কতগুলো, এই 2277খানা। যতগুলো শেয়ার এই পজিটিভে বন্ধ হয়েছে, তার ডবলের থেকেও বেশি শেয়ার দেখতে পাচ্ছেন এই লাল নিশানে বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে মার্কেটের যে দুর্বলতা, সেটা পরিষ্কার ভাবে বুঝতে পারা যাচ্ছে। আর এরপরে বিভিন্ন সেক্টর গুলো, নিফটি অটো 1.6% ডাউন, দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন, এফএমসিজি, তারপরে আইটি, এই মিডিয়া সবই পড়া। মেটাল ফার্মা কিছুটা ভালো পারফর্ম করেছে, মেটাল 0.6% বাড়া, এবং ফার্মা 1%-এর উপরে বাড়া। এরপরে পিএসইউ ব্যাংক 1.80% পড়েছে, প্রাইভেট ব্যাংক পড়া 0.85%, এবং রিয়েলটি এটা 2%-এর কাছাকাছি পড়া। আর এই হেলথ কেয়ার ইন্ডেক্সে দেখতে পাচ্ছেন 0.89%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট পড়ার পেছনে আরো কিছু কারণ ছিল। প্রথমত গতকাল এই কিসের ডেটা এসেছিল, ইন্ডিয়ার কনজিউমার প্রাইস ইন্ডেক্স। মানে আমরা যে সাধারণ কাস্টমার যে জিনিসগুলো কিনে থাকি, সেখানে কেমন কি মূল্য বৃদ্ধি দেখা যাচ্ছে, সেই ডেটা এসেছিল। দেখতে পাচ্ছেন আগের থেকেও বেশি ছিল, এবং অনুমানের থেকেও বেশি ছিল। এবং আজকের দিনে
এই ইনফ্লেশন রিলেটেড আরো কিছু ডেটা এসেছে। কিসের ডেটা এসেছে? দেখতে পাচ্ছেন হোলসেল ইনফ্লেশনের ডেটা এসেছে, মানে পাইকারি হারের যে ইনফ্লেশন সেই ডেটাটা এসেছে। তো এই যে হোলসেল ইনফ্লেশন এটাও বেড়ে গেছে 9.87%। আগে কত ছিল, অনুমান কত ছিল? আগে দেখতে পাচ্ছেন এটা ছিল 9.61%। মার্কেট অনুমান করেছিল আগের থেকে এই যে ইনফ্লেশন এটা কম আসবে, হোলসেল ইনফ্লেশন 9.15% আসবে, কিন্তু দেখতে পাচ্ছেন সেখান থেকে কতটা বেড়ে গেছে, অনুমানের থেকে অনেকটা উপরে এসেছে, 9.87% এসেছে, প্রায় 10%-এর কাছাকাছি পৌঁছে গেছে। তো এটাও মার্কেটে চিন্তা বাড়িয়েছে। এছাড়াও গতকাল এই এফআইডিআই এর যে ডেটাগুলো সেগুলো খুব একটা পজিটিভ ছিল না। এই ক্যাশ মার্কেটে দেখতে পাচ্ছেন গতকাল এই যে এফআইআই এরা 3062 কোটি সেলিং করেছিল, এবং আজকের দিনেরও এই যে ডেটা সেটা রিলিজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 14 জুলাই আজকের দিনও এফআইআই 739 কোটি টাকা সেলিং করেছে। মানে সব দিক থেকে দেখতে পাচ্ছেন এই যে নেগেটিভিটি এটা ছিল। আর এখানে গ্লোবাল মার্কেট গুলো একবার দেখে নেব। এই ড্যাক্স 0.1% ডাউন, ফুটসি 100 0.29% আপ, ক্যাক 40 কিছুটা ডাউন হয়েছে, ইউরোস্টক এটা কিছুটা পড়া। এরপর এশিয়ান মার্কেট গুলো এই যে জাপানের মার্কেট নিফটি 0.1% বেড়ে বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন সাংহাই 1.36% বাড়া, হ্যাংসেং বেড়েছে 0.52% এবং কোস্পি এটা বেড়েছে 0.73%। তো এই যে ইউরোপিয়ান কান্ট্রি গুলো দেখলাম এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এশিয়ান কান্ট্রি গুলো দেখলাম, এইগুলোই ক্রুড অয়েলের উপর অতটা বেশি নির্ভরশীল নয় যতটা আমাদের ইন্ডিয়া নির্ভরশীল। তো সেই কারণে এই ক্রুড অয়েল বাড়াতে এই মার্কেট গুলোতে সেভাবে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি, কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটু বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেছে। এরপরে চলুন টপ গেনার এবং লুজার গুলো দেখে নিই। এই নুভোকো বিশ্বাস দেখতে পাচ্ছেন 6.93% বেড়েছে। কি কারণ? কোম্পানির রেজাল্ট সামনে এসেছে, মোটামুটি নাম্বার ভালো। সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 9% আপ, 873 কোটি থেকে বেড়ে 3129 কোটি। কোয়ার্টারলি যদিও কিছুটা ডাউন হয়েছে। এবিটাও দেখতে পাচ্ছেন 10% বাড়া এবং নেট প্রফিট 133 কোটি ছিল, এখান থেকে বেড়ে 160 কোটি হয়েছে, এবং এখানেও কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে। এছাড়াও এই বায়োকন লিমিটেড 6.34% আপ, তারপরে কঙ্কর এটা বেড়েছে 6.19%, তারপরে এই আদানি পাওয়ার 4.28% আপ, তারপরে কার্ড টেক 3.53% বেড়ে বন্ধ হয়েছে। কোয়েল স্কিম কর্প এটা 4.08% বাড়া, তারপরে আইডিবিআই ব্যাংক এটা বেড়েছে 2.87%। তো এই আইডিবিআই ব্যাংক মূলত বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে একটা মাত্র খবরের কারণেই বাড়ে, যে এই ব্যাংকটা তাদের স্টেক বিক্রি করতে চলেছে, কিন্তু সেই হিসাবে এদের যে ক্রেতা সেটা পাওয়া যাচ্ছে না। মানে এদের যে প্রমোটার রয়েছে তারা যেই দামে এদের শেয়ার বিক্রি করতে চাইছে, অন্যদিকে কাস্টমাররা কিন্তু সেই দামে শেয়ার কিনতে চাইছে না। তো আজকের দিনে কিছুটা খবর এসেছে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট রিসিভ রিভাইজড বিডস ফর স্টেক সেল, মানে যে কোম্পানিগুলো আগে এই কোম্পানিতে শেয়ার কেনার জন্য বিড লাগিয়েছিল তারা সেই যে বিডের প্রাইস সেটা আবার পরিবর্তন করে নতুন বিড দিয়েছে। তো এই খবরে এই ব্যাংকের শেয়ারে মূলত জাম্প এসেছে। আর এরপরে ডাউন শেয়ার গুলো এই ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড দেখতে পাচ্ছেন কতটা পড়েছে, 4.11% পড়ে বন্ধ হয়েছে। কত পয়েন্ট পড়া? 43 পয়েন্ট পড়া। কিন্তু অ্যাকচুয়ালি এই যে পড়েছে এটা কিন্তু অ্যাকচুয়াল পতন নয়। কেন বলছি? এই কোম্পানিটা আজকের দিনে এই যে এক্স ডিভিডেন্ড সেটা ট্রেড করছে। কোম্পানি কত টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, দেখতে পাচ্ছেন এই 40 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে এই ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এবং এটাও দেখা গেছে এই এক্স ডিভিডেন্ড ডেটে যেই কোম্পানি যত টাকা করে ডিভিডেন্ড দেয় তার কাছাকাছি প্রায় পড়ে যায়। তো সেই হিসেবে দেখতে পাচ্ছেন এটা এই 43 টাকার কাছাকাছি পড়া, 40 টাকা ডিভিডেন্ড মানে বলতে পারেন 3 পয়েন্ট এক্সট্রা পড়েছে। তারপরে নিউজেন সফটওয়্যার 6.44% ডাউন, তারপরে এই অ্যাজিস লজিস্টিক্স 5.53% পড়ে বন্ধ হয়েছে। অ্যাজিস ভোপাক এটা পড়েছে 7.25%, তারপরে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস 4.33% ডাউন, তারপরে এলএনটি ফাইন্যান্স এটা 2.85% পড়েছে। আর এই এইচসিএল থেকে এটা পড়েছে 4.63%। গতকাল কোম্পানির নাম্বার ছিল, নাম্বার কিন্তু সব দিক থেকে সলিড ছিল, এবং তারই পাশাপাশি কোম্পানির আপডেট গুলো সলিড ছিল। দেখতে পাচ্ছেন এই যে এইচসিএল টেক তারা এই এআই সেক্টরেও খেলতে নেমেছে। এই ডেটা সেন্টারের জন্য তারা প্রায় 3,500 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। দেখতে পাচ্ছেন 50 মেগাওয়াটের এই যে ডেটা সেন্টার সেটা তৈরি করার লক্ষ্যে এই এইচসিএল টেক এগিয়ে চলেছে। কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টার ওয়ানের আর্নিং সামনে রেখেছিল, এটা মার্কেটের অনুমানকেও বিট করেছিল। তবে কি কারণে ইনভেস্টররা কিছুটা হতাশ হয়েছে দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 যে গাইডেন্স সেটা কোম্পানি আনচেঞ্জড রেখেছে। আগে এই যে কোড গাইডেন্স এটা রেখেছিল 1 থেকে 4%, বর্তমানে সেটাই রেখেছে। তবু এতে মার্কেটে ইনভেস্টরদের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু খুশি হয়নি, উল্টে কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্টই দেখিয়েছে। আর এরপরে আজকের দিনে কোয়ার্টার ওয়ান রেজাল্ট অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে। কিছু কিছু কোম্পানি দেখতে পাচ্ছেন এলএনটি টেক সার্ভিস, তারপরে টাটা এলএক্সি রয়েছে, এই জিন্দাল স রয়েছে, এরকম 15 বেশি কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। এই আনন্দ রাঠি রয়েছে, তারপরে আদিত্য বিড়লা মানি রয়েছে, ডেন নেটওয়ার্ক, তারপরে এই হ্যাথওয়ে রয়েছে। এরকম কোম্পানিগুলো নাম্বার পেশ করবে। এর মধ্যে একটি কোম্পানি নাম্বার পেশ করে দিয়েছে, সেটা হচ্ছে জিন্দাল স লিমিটেড। দেখতে পাচ্ছেন 8.60% পড়েছে। কি কারণ? কোম্পানি যে নাম্বার পেশ করেছে সেটা খারাপ। কোম্পানির সেলস এটা 9% বাড়লেও বাকি ডেটাগুলো সবই খারাপ। এবিটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 42% ডাউন, কোয়ার্টারলিও পড়েছে। নেট প্রফিটও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 75% পড়েছে, কোয়ার্টারলি এটাও পড়া। এবং এই ইপিএস এখানেও দেখতে পাচ্ছেন সেরকমই পতন দেখতে পাওয়া গেছে 75% ইয়ার অন ইয়ার। তো এই খারাপ নাম্বার এই স্টকে দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা বড় ক্র্যাশ এসে গেছে। এই অল্প কিছুক্ষণ সময় দেখতে পাচ্ছেন প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। আর এরপরে কিছু আপডেট আপনাদের সামনে রাখবো। প্রথমত বেদান্ত
অনুরূপ কিছু আপডেট সামনে রেখেছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানি এই 2031 মধ্যে 3 মিলিয়ন টন জিঙ্কের আউটপুটের আপডেট সামনে রেখেছে, মানে লক্ষ্য সামনে রেখেছে। তার সঙ্গে সঙ্গে এই 80,000 কোটি টাকার এই যে এবিটা, সেটা লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই জিঙ্ক এবং সিলভার এগুলোর যে প্রোডাকশন, সেগুলো বাড়াবার দিকে ধ্যান দিয়েছে। এই অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে দেখতে পাচ্ছেন $5 বিলিয়ন ইনভেস্ট করবে এই কোম্পানি বলেছে। তারপরে টাটা মোটরস, এদের জন্য কিছু পজিটিভ নিউজ আসছে। এই যে জাগুয়ার ল্যান্ড রোভার, এদের দেখতে পাচ্ছেন এই যে ইভি ইনফ্রাস্ট্রাকচার, এখানে ইমপ্রুভমেন্ট দেখা গেছে। এই ইউরোপে প্রায় 10 লাখের বেশি চার্জিং পয়েন্ট তারা তৈরি করে ফেলেছে। তারপরে ল্যান্ডমার্ক কার্ডস, এরা এদের এই যে বিজনেস আপডেট সেটা সামনে রেখেছে। কোম্পানির কোয়ার্টার 1 এর যে রেভিনিউ, এটা দেখতে পাচ্ছেন 22.47% বেড়েছে। এবং কোম্পানির ভেহিকেল সেলস, মানে গাড়ির যে বিক্রি, এটা বেড়েছে 24.15%। তো এই কোম্পানিটা মূলত কি করে থাকে, এই যে ল্যান্ডমার্ক কার্স, এরা বিভিন্ন যে ব্র্যান্ডেড কার সেগুলো বিক্রি করে থাকে। মানে নিজেরা গাড়ি তৈরি করে না, অন্যান্য যে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, এই বিওআইডি রয়েছে, টয়োটা রয়েছে, এই ধরনের যে গাড়িগুলো, সেগুলো বিক্রি করে থাকে এবং সেখান থেকে কোম্পানির লাভ হয়। তো এই কোম্পানির রোবাস্ট পারফরমেন্স সামনে রাখার পরে এই স্টকে দেখতে পাচ্ছেন 20%-এর আপার সার্কিল লেগে গেছে। তারপরে ন্যাটকো ফার্মা, এরা কি আপডেট সামনে রাখছে, এই দেখতে পাচ্ছেন এই যে অ্যাডকক ইনগ্রাম বলে একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানির আরো 13.25% স্টেক এরা অ্যাকোয়ার করেছে। তো এই গ্লোবালি নিজেদের বাড়াবার জন্য কোম্পানি এই পদক্ষেপ সামনে রেখেছে। তারপরে কার্নিক্স মাইক্রো সিস্টেম, এরা মূলত রেলের যে কভার সিস্টেম সেটা তৈরি করে থাকে। তো দেখতে পাচ্ছেন সেইখান থেকে কোম্পানি 100 কোটি টাকার একটা কন্ট্রাক্ট পেয়েছে বা অর্ডার পেয়েছে। কোন দিক থেকে অর্ডার দেখতে পাচ্ছেন, এই রেল সেফটি অর্ডার বুক, মানে কভার সিস্টেম টাইপেরই কিছু অর্ডার পেয়েছে, যার মাধ্যমে রেলের সেফটি বাড়ানো যাবে। তারপরে এনবিসিসি, এই কোম্পানির জন্য কিছু পজিটিভ নিউজ ছিল। এই কোম্পানি দেখতে পাচ্ছেন 500 কোটি টাকার একটা ইনফ্রাস্ট্রাকচার অর্ডার পেয়েছে। আর ভিডিও শেষে নিফটি মধ্যে দেখতে পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যা 39খানা, অনেক শেয়ার পড়ার দিকে, এবং বেড়েছে কতগুলো, 11খানা শেয়ার বেড়েছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করলো, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ভারতী এয়ারটেল, এটা 1.69% বেড়েছে। অ্যাপেলো হসপিটাল বেড়েছে 1.45%, সান ফার্মা 1.22% আপ, ডক্টর রেড্ডি 0.92% বেড়েছে, এবং টাটা স্টিল বেড়েছে 0.87%। আর পড়ার দিকে কোনগুলো ছিল, পড়ার দিকে দেখতে পাচ্ছেন এই এইচসিএল টেক রয়েছে, এটাই টপ লুজার 4.63%। তারপরে শ্রীরাম ফাইন্যান্স 3.43% পড়া, এইচডিএফসি লাইফ করেছে 2.97%, টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেল সেটা 2.64% ডাউন, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 2.34% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।